মহাপ্রভু এসে সনাতনকে আলিঙ্গন দিলেন। তিনি যে কালো কাপড়ের রয়েছেন, তার বৈষ্ণবেচিতে কোনো বেশ নেই, এসব দেখলেন না, কিন্তু তিনি সনাতনকে আলিঙ্গন দিলেন। পরে বললেন, যাও একে ক্ষৌরকর্ম করিয়ে বৈষ্ণবোচিত বেশে নিয়ে এসো। তারপর সনাতনকে নিয়ে গেলেন, ক্ষৌরকর্ম করিয়ে, মস্তক মুন্ডন করিয়ে, শিখা ধারণ করিয়ে, গঙ্গা জলে স্নান করিয়ে যখন নিয়ে এলেন, চন্দ্রশেখর আচার্য একটি নতুন ধুতি দিলেন পড়তে। সনাতন গোস্বামী বললেন যে, না, আমাকে আপনার ব্যবহৃত পুরনো ধুতি দিন, কারণ ওটা প্রসাদী ধুতি। এবার সনাতন গোস্বামীকে নিয়ে এলেন মহাপ্রভুর কাছে। মালা, তিলক, গলায় কণ্ঠিতে তুলসীর মালা, তিলক, ধুতি উত্তরীয়, মাথায় শিখা ধারণ করিয়ে কি অপূর্ব বৈষ্ণবোচিত বেশে প্রভুর কাছে নিয়ে এলেন। এরপর মহাপ্রভু প্রায় 2 মাস ধরে সনাতন গোস্বামীকে ভাগবত উপদেশ দান করলেন। মহাপ্রভু সনাতনকে দীক্ষা দিলেন। দীক্ষা দিয়ে তিনি বললেন যে, তুমি এই বৃন্দাবনের লুপ্ত তীর্থ সংস্কার করো, আর 2 মাস ধরে যে ভাগবতের তত্ত্ব উপদেশ দান করলেন তার সার নিয়ে গ্রন্থ রচনা করো। তোমার 2 ভাই রূপ আর অনুপম তারা বৃন্দাবনে গিয়েছে, তুমিও বৃন্দাবনে চলে যাও। বলেন, বৃন্দাবন ভজন স্থান, সাধন স্থান, ভজন স্থান, বৃন্দাবন ভূমি, দিব্য চিন্তামণি ধাম। বৃন্দাবন রম্যস্থান, দিব্য চিন্তামণি ধাম, রতন মন্দির মনোহর, আবৃত কালিন্দির নীরে রাজহংস কেলি করে, তাহে শোভে কনক কমল। তার মধ্যে হেমপীঠ অষ্টদলেতে আবৃত, তার মধ্যে রত্নাসনে বসি আছে বহুজনে, শ্যাম সঙ্গে সুন্দরী রাধিকে, অরূপ লবণ্য রাশি অমিয়া পরিচে খুশি, সদা হাস্য পরিহাস সম্ভাষণে, নরোত্তম দাসে কয় নিত্য লীলা সুখময় সদায় স্ফুরুক মোর মনে। তাহলে বৃন্দাবন অপ্রাকৃত দিব্য দিব্য চিন্তামণি ধাম, বৃন্দাবন ভজন স্থান, যাও তোমরা বৃন্দাবনে চলে যাও। এরপর মহাপ্রভু বললেন যে, আমি এখন নীলাচলের উদ্দেশ্যে রওনা হব, তোমরাও সময় মতো নীলাচলে এসো। মহাপ্রভু আশীর্বাদ দিলেন এবং মহাপ্রভু আশীর্বাদ নিয়ে সনাতন গোস্বামী বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সেই সনাতন এখন বৃন্দাবনে কি করছে জানো? একদিন বৃন্দাবনে সনাতন বসে জপিতেছিলেন নাম, হেন কালে এক ব্রাহ্মণ আসি সনাতনের কাছে, সনাতনের করিল প্রণাম। বললেন, আমার নাম জীবন, মোর বাসস্থান বর্ধমান, সেই মানকর। ঠাকুর, আমার 6টি কন্যা, কন্যারা সব বিবাহযোগ্য হয়েছে, কিন্তু আমি দরিদ্র ব্রাহ্মণ, অর্থ অভাবে আমি কন্যাদের বিবাহ দিতে পারছি না, পাত্রস্থ করতে পারছি না। তাই আমার উন্নতি লাগি শিব কাছে বর মাগি। শিব মোড়ে দেখা দিলেন, বললেন, যাও বৃন্দাবনে আছে এক সনাতন, তাকে পিতা বলে যেন, তার কাছে আছে যেন পরম ধনের উপায়। যদি তার কাছে যাও, তার চরণে গিয়ে পৌঁছাও, তবে তাকে পিতা বলে যেন, তার কাছে আছে যেন পরম ধনের উপায়, তবে তুমি দরিদ্র থেকে অনেক আকাঙ্ক্ষিত ধন প্রাপ্ত হতে পারবে। তাই আমি এসেছি ঠাকুর আপনার কাছে। সনাতন গোস্বামী মনে মনে চিন্তা করছেন, আমার কাছে ব্রাহ্মণ এসেছে ধনের জন্য,
আজ তো আমার কাছে কোনো ধন নেই। ব্রাহ্মণকে বললেন, যেন ব্রাহ্মণ, আজ তোমাকে দেবার মতো তো কিছু নাই আমার কাছে, তবে একদিন ছিল আমার কাছে। আমি নবাব হুসেন শাহ রাজমন্ত্রী ছিলাম। মালদায় প্রাসাদ তুল্য প্রমোদ অট্টলিকা ছিল আমার। ভাই রূপ গোস্বামীর দেওয়া 700 স্বর্ণ মুদ্র, তার সঙ্গে প্রচুর অর্থ প্রাচুর্য, কি ছিল না আমার, সবই ছিল। কিন্তু সে সকল তো আমি গৌরকে ভালোবেসে সব দান করে দিয়ে এসেছি। আজ তো আমার কাছে কিছু নাই তোমাকে দেবার মতো। তবে হ্যাঁ ব্রাহ্মণ, মনে পড়েছে একদিন আমি বৃন্দাবনে যেতে যেতে একটি পরশ পাথর পেয়েছিলাম। তো পরশ পাথর পেয়ে আমি ভাবলাম, এই পাথর তো আমার কোনো প্রয়োজন নাই, তাই পায়ের আঙুল দিয়ে ওই বালুকার মধ্যে পরশ পাথরটি আমি পুঁতে রেখেছি। যাও যাও, তুমি নিয়ে নাও, যত খুশি লোহা সোনা করে নাও, আর অভাব রবে না তোমার। যেমন ছুটে গেলেন, ওই বালু সরিয়ে পরশ পাথরটি নিলেন হাতে, নিয়ে তিনি ভাবছেন এই সেই পরশ পাথর, যে পাথর লোহাকে মুহূর্তের মধ্যে সোনায় পরিণত করে দিতে পারে, এর এত গুণ। অমনি তিনি সেই পরশ পাথরটি হাতে নিয়ে নিজের হাতের যে মাদুলিটিকে স্পর্শ করলেন। দেখতে দেখতে মুহূর্তের মধ্যে লোহার মাদুলিখানা সোনায় পরিণত হয়ে গেল। আজ ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছেন, এই পরশ পাথরের এত গুণ, এহেন পরশ পাথর এহেন মুনিকে পেয়েও যে অবহেলায় তাচ্ছিল্যে পায়ের আঙুল দিয়ে ওই বালুকার মধ্যে রেখে দিতে পারে, নিশ্চয়ই এর কাছে আরো মহামূল্যবান ধন আছে। সনাতন গোস্বামী পরশ পাথর পেয়ে কখনো হাতে নেননি। যদি ওই পাথরের প্রতি আসক্ত হয়ে যায়, আসক্তির কারণে তিনি হাতে নেননি, তিনি পরশ পাথরটি পায়ের আঙুল দিয়ে বালুকার মধ্যে গর্ত করে রেখেছিলেন। তাই আজ ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছেন, পরশ মুনির মতো এহেন মুনি পেয়েও যিনি তাকে তাচ্ছিল্যে অবহেলায় করতে পারে, এর কাছে নিশ্চয় এর থেকে মহামূল্যবান ধন আছে। ওই ব্রাহ্মণ ছুটে গেলেন সনাতন গোস্বামীর কাছে, বললেন, তুমি কি ধনে হয়েছ ধনী, মনিরে মানো না মনি, তুমি যে ধনে হয়েছ ধনী সেই ধনের কিঞ্চিত আমাকে দাও। একথা বলে ওই পরশ মণিটাকে নিয়ে ছুঁড়ে যমুনায় ফেলে দিলেন। সনাতন গোস্বামী বললেন যে, হ্যাঁ ব্রাহ্মণ, তুমি ঠিকই বলেছ, ওই মণি থেকেও আরো মূল্যবান, অধিক মূল্যবান একটি মণি আছে আমার কাছে, তুমি নেবে সে ধন। সেটি কি জানো? গৌরাঙ্গের দুটি চরণ, যার ধন সম্পদ, সে যেন ভকতি রসসার, সেটি গৌরের দুটি চরণ। অমনি দেখতে দেখতে সনাতনের পরশে ওই ব্রাহ্মণ জীবন, যিনি অতিশয় দরিদ্র, দারিদ্রতার কারণে নিজের কন্যাদের বিবাহ দিতে পারছিলেন না, ধন সঞ্চয়ের জন্য ধন অর্থ লাভের আশায় এসেছিলেন বৃন্দাবনে, তিনি পরশ পাথর সম সনাতনের পরশে তিনি আজ কি করলেন না, দেখতে দেখতে পরম বৈষ্ণবে পরিণত হয়ে গেলেন। ওই যমুনায় স্নান করে এসে তিনি কি করলেন, মালা তিলক ভূষিত হলেন, পরম বৈষ্ণবে পরিণত হয়ে গেলেন। এরপর সনাতন গোস্বামী ব্রাহ্মণকে কৃপা করে তিনি বৃন্দাবন থেকে নীলাচলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। আর সময় হয়ে গিয়েছে না, আমাদের এখানে ভাগবত কথা বিশ্রাম রইল। প্রেমানন্দ নিতাই, নিতাই